স্যার, আমাদের মিন্টু কাকু থেকে শুরু করে আমার সাথে যারা রয়েছে, একসাথে সহযোদ্ধার মধ্যে লড়াই করি, যারা সহযোদ্ধা রূপে আমরা পৌঁছই, সেই প্রদীপ দাস রয়েছেন, দিলীপ হালদার, মুকুল হাতি, বিন্দু মজুমদার, মিঠুন মল্লিক, ভাগ্যধর বৈদ্য, অরুণদা, নবেন্দুবাবু, অন্নদি এসছেন এবং অপর্ণাদি আছেন, ম্যাডাম সোমাদি আছেন, আমাদের চন্দনদা রয়েছেন এবং আরেকজন সম্পাদী আছেন, এবং প্রত্যেকেই আপনারা সকলে রয়েছেন। সবার নাম বলতে পারলাম না, আমি অল্প সংক্ষেপে দু একটি কথা না বললেই নয়। আমরা ভেবেছি এবং করছি যেটা, প্রতি রবিবার লকডাউন শুরু হওয়ার পর স্টেশনে যারা রয়েছেন, যাদের ঘরদোর নেই, অসহায়ভাবে জীবন কাটাচ্ছেন, তাদেরকে দেখে আমরা মনে করলাম যে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। এবং সেই সাধনায় প্রথম আমরা নির্মল করণ স্যার এবং আনন্দবিদ্যা স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার বললেন, মন্টু চলো, আমরা তোমাদের সাথে রয়েছি, এবং আর্থিকভাবে তারা সাহায্য করলেন। এবং তাদের সাহায্য নিয়ে প্রথম আমরা সোনারপুর স্টেশন থেকে আমরা সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়া, নিউ গড়িয়া, বাঘাযতীন, যাদবপুর, ডাকুরিয়া, এবং আমরা পুরনো বস্ত্র কালেক্ট করি। আপনারা সকলকে বলে রাখি, পুরনো জামা কাপড় না ফেলে দেবেন না আপনারা। সেই জামা কাপড় যদি পরার যোগ্য হয় তাহলে সেটি আমাদেরকে দিন। আমরা সেই জামা কাপড়গুলোকে নিয়ে স্টেশনে যারা রয়েছেন, যাদের ঘরদোর নেই, যারা অসহায় সহনাগরিক হিসেবে রয়েছেন, তাদের কাছে আমরা যাব এবং সেই জামা কাপড়গুলো তাদেরকে দেব, এবং তার সাথে আমরা কিছু শুকনো খাবারও দিচ্ছি। যেমন আমরা বলে রাখি, আগামী মঙ্গলবার দিন আমরা ভরসার টিমের পক্ষ থেকে যাব সোনারপুর স্টেশনে। এক ভদ্রমহিলা, তার দিদা মারা গেছেন, 1 বছর পূর্ণ হয়েছে। সেই বাৎসরিক অনুষ্ঠানকে তিনি লোকজনকে না খাইয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে স্টেশনে আমি ওই সমস্ত অসহায় মানুষগুলোকে খাওয়াবো। কারো যদি জন্মদিন, কারো যদি বিবাহ বার্ষিকী, এই ধরনের অনুষ্ঠান হয়, তাহলে তার সাথে যদি অন্তত 500 টাকাও জিনিস, আমরা পয়সা নিই না, আপনারা যদি 10 প্যাকেট বিস্কুটও দেন তাহলে আমরা সেটা পৌঁছে দেবো। আমি আর কিছু বলবো না, এবারে আমরা অনুষ্ঠান আরম্ভ করব। ধন্যবাদ। আমরা টাটার ছেলে বড় হলেই চাকরি পেয়ে যাবে, মানে তার কোম্পানি পেয়ে যাবে, তাহলে আমাদের ঘরের ছেলেরা নয় কেন? কালকে 2-3টে ছবি খুব ভাবিয়েছে। একটা ছবি আমি খুঁজে পেলাম না, এটা ফেসবুকে দেখেছি কিনা জানি না। 4টে বন্ধু ঠিক করলো যে আমরা তো চাকরি পাবো না, বয়সটা বুঝতেই পারছেন সেই 20-21-এর মধ্যেই হবে। তো তারা ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছে, 3 জন মারা গেছে আর 1 জন বেঁচে আছে। আপনারা ডিওএফআই স্টুডেন্টদেরকে এখনও শুনছেন, সিপিএম স্টুডেন্টদেরকে, মানে লেফট উইংদেরকে শুনছেন যে ওই চাকরি দেওয়ার জন্য তারা অধিকারের জন্য লড়ছে, সেটা তো ঠিকই। কিন্তু অল্টারনেটিভ ফোর্সে 20 কোটি সন্তান কি 10 কোটি সন্তানরা মাসে 10 টাকা বা 30 টাকা দিয়ে তারা স্টুডেন্ট ফান্ড খোলেনি স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য, যেটা এই মুহূর্তে চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। শুধু স্টুডেন্টরা না, স্টুডেন্টের বাবা মায়েদের। একটা গেল সেই জায়গায়। আর একটা কেরালায় কিছু ছাত্ররা ঠিক করেছে যে তারা ম্যানুয়াল লেবারের কাজ করবে। ম্যানুয়াল লেবার মধ্যে বলতে একদম পড়াশোনা করে ভালো ভালো গ্র্যাজুয়েট আইআইটি হয়েছে। যেহেতু এই সময় তাদের কোনো কাজ নেই, গভর্নমেন্ট তো দিতেই পারবে না, গভর্নমেন্ট চাইছে আপনি আরও বেকার হয়ে যান, তাই তারা ম্যানুয়াল লেবারের কাজ করছে। এই গল্পগুলো আপনারা চোখের সামনে এই বাস্তবগুলো দেখছেন, এবং তারপরেও নিশ্চয়ই আপনারা সেটাই করছেন যেটা 72 বছর ধরে আমাদের বাবা মারা করে এসছে, কিছুই না। মানে একটা আলোচনা, একটু কান্নাকাটি, এই দেশের কি হবে। এই দেশের অনেক কিছু হতে পারে, যেমন হরিভূমি ঠিক করে ওয়েবসাইট করে 30,000 টাকা খরচা করে আগরবাতি ছাপার জন্য আরও 22,000 টাকা খরচা করে, আগরবাতির প্রোডাকশানের জন্য হয়তো আরও 10,000 টাকা খরচা করে তারা ঠিক করেছে মায়েদেরকে আমরা পেনশন দেব। সেটা শুরু হচ্ছে 17 তারিখ, দেবীপক্ষ যবে থেকে শুরু হচ্ছে। আজকে আমি দুর্গা ঠাকুরের ছবিটাকে সরিয়ে রাখলাম, তার কারণ হচ্ছে আজকে যদি আপনারা বুঝতে পারেন যে আপনারা সেই জায়গাটা নিতে পারেন যেটা টাটা, বিড়লা, আজিম প্রেমজি আমাদের দেশের কর্পোরেটরা নিয়েছে এবং নিয়ে কিছু করতে পারেনি। তারা গভর্নমেন্টের কাছে ভিখারি, গভর্নমেন্ট তাদের কাছে ভিখারি। এই যে দুটোকে মেনটেন করার জন্য আমরা 74 বছর কাটিয়ে দিয়েছি। उसके बाद सोनी वर्मा जी ने एक पोस्ट दिया, जो हम लोग देश के लिए मर जाना चाहते हैं। सोनी जी, मरने का कोशिश मत कीजिए, मरने के लिए तो सभी कोई तैयार हैं,
कैसे दूसरे को बचा पाइएगा और उसके लिए क्या क्या कर पाइएगा, उसके लिए तैयार होइए। मरने के लिए सभी कोई रेडी हैं। जो लोगों ने ऑलरेडी प्राण दे दिया है देश के लिए, उसके लिए तो हम लोग कुछ कर नहीं पाए। आप ही ने दिखाया उधम सिंह जी के लड़के जीत सिंह एक कंस्ट्रक्शन वर्कर है, ये देश को क्यों नहीं सर्व कर रहे हैं? আপনারা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবুন যে জওয়ানদেরকে চাকরি দেওয়া হয় বর্ডারে যুদ্ধ করার জন্য, পুলিশদেরকে বেতন দেওয়া হয় আমাদেরকে মারার জন্য আর আমাদের ক্রাইম কন্ট্রোল করার জন্য, নেতাদের চাকরি দেওয়া হয় দেশটাকে সার্ভ করার জন্য। নতুন নতুন তারা প্ল্যান ভাববেন, যেটা ভাবেন না। একটা ছোট্ট করে কার্টুন দেখাবো, তাহলেই বুঝে যাবেন আমাদের দেশের অবস্থাটা এরকম কেন। তাহলে আপনাদের কি মনে হয় না যে পেড সোশ্যাল ওয়ার্কার হওয়া উচিত দেশে, যারা শুধু ওই কোম্পানির জন্য খাটবে না, তারা পাড়ার জন্য খাটবে? ধরুন একটা সোশ্যাল সংগঠন আছে যারা ভালো কাজ করছে, মেয়েদেরকে বাঁচাচ্ছে। আমরা আগে ভাবতাম কি হয়েছে, যেহেতু দেশে প্রপার কোনো এক্সপ্লেনেশন নেই এনজিও মানে কি, আমি বেট করে বলতে পারি হিউম্যান রাইট অর্গানাইজেশনের মাথায় যারা বসে আছেন ভারতবর্ষ জুড়ে, হাজারো হাজারো হিউম্যান রাইট সংগঠন, তারা জানেন না। তারা শুধু এইটা জানেন আমরা কি করে সার্ভাইভ করব। পুরো দেশকে এক করে দিতে পারবো এমন কোনো সংগঠন এই মুহূর্তে ভারতবর্ষে কেন, পৃথিবীতেও কোথাও নেই। তাই সিটিজেনরা সব জায়গায় অসহায়। বেশিরভাগ সিটিজেনরা রাস্তায় নেমে বলছে রাইট দাও, রাইট দাও, রাইট দাও। রাইট কে কাকে দেবে? আপনার গভর্নমেন্ট যদি স্টুপিড না হতো তাহলে তো আপনার এই অবস্থাটা না হতো। তার মানে রাইটটা তো সেটাই হবে যেখানকার স্টুডেন্টরা, 10 কোটি স্টুডেন্টরা এক হয়ে প্রতি মাসে তারা এমন চাঁদা তুলবে যে তারাই তাদেরকে চাকরি দেবে ভবিষ্যতে। আপনি ধরুন কলেজ ক্যাম্পাসে এসএফআই ইউনিয়ন এসে বলল আমার অলরেডি 10টা স্টুডেন্ট চাই যারা এই কাজ করবে, আমার এতগুলো লেবার চাই। ধরুন আপনাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা এঞ্জেলস মার্কসকে বাদ দিয়ে কি করে চাকরি দেয় সেটা ভাবতে শুরু করলো। আমি জানি এটা একটা অবাস্তব আমি প্রস্তাবনা রাখছি আপনাদের সামনে, কিন্তু এখন তো অবাস্তব সময়। ধরুন ট্রেড ইউনিয়নকে কালকে গভর্নমেন্ট বলে দিল, ছবিটা দেখতেই পাচ্ছেন, ইনভ্যালিড। ট্রেড ইউনিয়নটা তো এমনি ইনভ্যালিড ছিল। আপনি ভাবুন কিছু ওয়ার্কারদের নেতা হচ্ছে, মানে ওয়ার্কারদের ইউনিয়নের সর্বমাথায় বসে আছে একজন ইলেক্টেড এমপি। কি করে হয় আমি বুঝতে পারলাম না। আমার মা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার বাড়িটা চালায় পাশের বাড়ির ভদ্রলোক। এটা কি হতে পারে? বা ভদ্র মহিলা, এটা কি কখনো সম্ভব? আপনার বাড়ি চালাচ্ছে পাশের বাড়ির লোক, যে আপনাকে টাকাও দেয় না, করিও দেয় না, খালি জ্ঞান দিয়ে যায়। এবং এই জ্ঞানের জন্য কি হলো, ট্রেড ইউনিয়নরা আজ অবধি একটা ইন্ডাস্ট্রিও খুলতে পারলো না। হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজনে অপ্রয়োজনে ফাইন্যান্সিয়াল হেল্প করতেই পারে। তো আমি বিজেপি সংগঠনেরই একটি লোকের ইন্টারভিউ নিয়েছিলাম আজ থেকে প্রায়, যখন করোনা শুরু হয়েছে। তাদের কি বড় বড় কথা, নেতা এই করে দেবেন, নেতা সেই করে দেবেন। নেতা যে দেশই বেঁচে দিচ্ছেন সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এখনও তারা ঠিক করে জানেন না যে হোয়াট উইল বি দেয়ার স্ট্যান্ড। এখনও তারা জানেন না যে আমাদের প্রতি মাসে টাকা তুলে ইন্ডাস্ট্রি খুলতে হবে, চাকরি দিতে হবে। এটাই আমাদের মেন প্ল্যান, এর বাইরে কোনো প্ল্যান নেই। এবং যেটা নেই সেটা হচ্ছে সবকটা সংস্থাগুলো মিলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ তৈরি করা। আজকে আমাদের পাড়ায় আমরা এতগুলো লোকের পাশে দাঁড়ালাম, এটাই নিউজ হওয়া উচিত। ওই রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং, কঙ্গনা রাওয়াত নিউজ না। এটা আপনাদেরকে খাওয়ানো হচ্ছে, তার কারণ আপনারা ওই ধরনের সিনেমা ভালোবাসেন, যে সিনেমায় অমিতাভ বচ্চন ঘন্টির পর ঘন্টি হাম ভগবান তুমকো দেখ লেগা তুম হো ক্যা নেই। কি হলো, করোনা বন্ধের সময় তারাও বন্ধ করে পালিয়ে গেল, সবাই বন্ধ করে পালিয়ে গেল। প্রাণের ভয়, এটা সবচেয়ে বড় ভয়। তার কারণ হচ্ছে এরা কেউ আপনার সন্তানকে জন্ম দেয়নি। একটি মানুষও, না নেতা, তার না নেতার নিচে, না তার নিচে, না তার নিচে, না তার নিচে, একটা লোকও আপনার সন্তানকে জন্ম দেয়নি। তাই তারা আপনার চাকরি নিয়ে, আপনার ছেলের চাকরি নিয়ে কেউ ব্যথিত নয়। তারা দেখবেন হাওয়া হয়ে গেছে সিস্টেম থেকে। ইলেকশনের সময় তারা ভোট চাইতে আসবে। এবার আপনি কি করবেন? গরিবের ভোট তো টাকা দিয়ে কিনে নেওয়া যায়। এবং কালকে একজন অসাধারণ কথা বললো, অসাধারণ, যে যখন আমাদের নর্মাল টাইম ছিল একটা রিক্সাওয়ালাও 500 টাকা পার ডে কামিয়ে নিত, একটা ভিখারিও 200-300 টাকা পার ডে কামিয়ে নিত। এখন তারা বলছে যে অ্যাটলিস্ট 5 কেজি চাল তো পাচ্ছি দাদা বা দিদির জন্যে। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির থট প্রসেস এইভাবে নামিয়ে আনা যায়, এটা ভারতবর্ষের শুরু হয়ে গেছে। ভারতবর্ষ এমনিতেই ভগবান বিশ্বাসী, সেহেতু তারা নেতাকেও বিশ্বাস করে। তারা চোখের সামনে দেখে বস্তির ডেভেলপমেন্ট হয়নি, লাস্ট 74 বছর ধরে তারা আবার সেই 500 টাকা নিয়ে আর মদের বোতলটা নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ হাম আপকো ভোট দে দেগা।
এই যে 70% আমাদের যারা ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু রাইটার বা আমরা যারা নিউজ চ্যানেল বসে নিউজ বানাচ্ছি, যারা আইআইটি এমবিএ, দেশের ভবিষ্যৎ যে আমরা নই, আমার রাইটাররা নয়, জার্নালিস্টরা নয়, নেতারা নয়, এটা বুঝতেই পেরেছেন। যদি আপনার পাড়ার জমাদার না আসতো, আর যদি ফলওয়ালা, ফুলওয়ালা আর ভেজিটেবল সেলাররা যদি না আসতো, আমরা না খেয়ে মারা যেতাম। এখন আশা করি 6 মাসে এটা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস বুঝতে পেরেছেন, আপনার পাড়াতে যদি রিজার্ভ ব্যাংক না থাকে, হ্যাঁ একদম রিজার্ভ ব্যাংকের কথা বলছি, কখনো কি রিজার্ভ ব্যাংকের ভেতরে ঢুকে দেখেছেন সেখানে কত টাকা থাকে? দেখার প্রয়োজন হয়নি তো, কিন্তু পাড়ায় যে দোকানটি রয়েছে সেখানে ঢুকে দেখবেন বড় বড় দোকান হয়েছে, নতুন নতুন আইটি সব ফাঁকা পড়ে আছে। ওটাই হচ্ছে আমাদের দোকান, যেখানে দেখবেন প্রচুর কাপড় পরে আছে আর রাস্তায় কিছু মানুষ কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদি পাড়ায় পাড়ায় মানুষেরা এক হয়ে প্রত্যেক মাসে চাঁদা তুলে ডেভেলপমেন্টের জন্য আলাদা করে সরিয়ে রাখে, বেতনের জন্য আলাদা করে সরিয়ে রাখে এবং সোশ্যাল ওয়ার্ক করতে পারে, তাহলে ভারতবর্ষে চেঞ্জ আসবে। নইলে আজ থেকে 1000 বছর আগে যা হচ্ছিল, এখনও 74 বছর ধরে যা হয়েছে এবং পরেও তাই হবে। বড় বড় ভাষণ আর শাসনেই আপনারা শেষ হয়ে যাবেন। দেখবেন এই যে মন্টু হালদার, প্রথমে যেটা আমি দেখালাম, তারা ভরসা বলে একটা সংগঠনের নাম দিয়েছেন, তারা কাপড় জামা দিচ্ছেন এবং সামনে লাইন করে বাচ্চারা দাঁড়িয়ে আছে। আপনারা যদি এটাই করতে থাকেন তাহলে জেনে রাখবেন আপনারা আরও 80 কোটি ভিখারিকে তৈরি করবেন দেশে। যদি না এই বাচ্চাগুলোকে দিয়ে কোনো কাজ করাতে পারছেন, ততদিন ভারতবর্ষে কোনো চেঞ্জ আসবে না। আপনারা ভাবছেন তারা বাচ্চা, তাদেরকে দিয়ে আমরা কি করাবো? শুধুমাত্র বাড়ি থেকে খবরের কাগজ এনে জমা করার এই সিস্টেমটা শুরু করান, কারণ বড়রাই পারেনি, তাহলে বাচ্চারা কি করে পারবে? যদি বাচ্চারা পারে, তারা যেদিন বড় হবে সেদিন পেরে যাবে। আপনাদের কাছে এখন মাসে একদিন 3 ঘন্টার একটা কাজ আছে, নিজেদের চ্যানেল চালানো এবং পাড়ার তহবিল তৈরি করা, যেটাকে সমাজ নিরাপত্তা তহবিল করা হবে। যদি মোদি দেশটাকে ডুবিয়ে দেয়, আমরা দাঁড় করিয়ে দেব। এই এই প্রতিজ্ঞা করুন নিজের ভেতরে যে যদি গভর্নমেন্ট ডুবিয়ে দেয়, আমরা ডুবতে দেব না। প্রত্যেকটা পাড়া থেকে লাখ লাখ টাকা আমরা তুলে কাজটা করে যাব। যদি হরিভূমি পারে, তাহলে আপনারা পারবেন না কেন? ভাবতে শুরু করুন। বড় বড় পার্টি অফিস, কোটি কোটি মেম্বার গর্ব করে বলেন, তারা কি কাজে লাগবে? রাস্তায় দাঁড়িয়ে শুধু চাই চাই, দে দে বলে, নাকি দেশের জন্য কিছু করবেন? ভাবতে থাকুন, অসুবিধে কোথায়। अमेरिका में आपका स्वागत है नेताजी। अरे धन्यवाद मंत्री जी। वैसे ये गाड़ी तो बहुत ही महंगी लग रही, कैसे खरीदें? वो ब्रिज देख रहे हैं, उसका 10%। इंडिया में आपका स्वागत है मंत्री जी। थैंक यू। अरे वाह, इतना आलीशान बंगला कैसे? वो ब्रिज देख रहे हैं, पर वहां पे तो कोई ब्रिज नहीं है, पूरा 100%। ঘুরে আসলাম। কালকে আমি বহরমপুর থেকে কি হয়েছে জানেন? বহরমপুর থেকে বাস ধরলাম, বাসে দাঁড়িয়ে আসলাম, রানাঘাট আসতে লাগলো 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং 4 ঘন্টার পর 3 ঘন্টা বসার সিট পেলাম, একেবারে পিছনের সিট, লাস্ট বেঞ্চে আমি সিট পেলাম। এবং রাস্তা খারাপ থাকার জন্য রানাঘাট থেকে কলকাতায় ওই পিছনের সিটে আমাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে এই বুড়ো বয়সে যদি 7 ঘন্টার এই কঠিন জার্নি করতে হয়, একবার যাওয়ার পর দ্বিতীয়বার যাওয়ার আর সাহস হবে না। তাই আমাদের একটা গাড়ির প্রয়োজন, আমাদের সঙ্গে আরো 2-10 জন যেতে পারে এমন একটা গাড়ি আমাদের প্রয়োজন। এবং যাত্রাপথে অনেক আরো আনুষঙ্গিক খরচ থাকে। এরপর ধরুন বহু রকম হল বুকিং করা, হ্যান্ডবিল, পোস্টার ছাপা, ফ্ল্যাগ ফেস্টুন করা, অনেক বিভিন্ন জেলা থেকে আমাদের হয়তো ব্যানার চাইবে, ফেস্টুন চাইবে, আন্দোলনের স্লোগান হবে, তার হ্যান্ডবিল পোস্টার হবে। এই সমস্ত ব্যাপার গুছিয়ে যদি বড় গণ আন্দোলন করতে হয়, প্রচুর অর্থ লাগবে। এখন পর্যন্ত আমরা নিজের পকেট থেকে এটা কাজ চালাচ্ছিলাম। আমাদের নির্মল দা আসানসোল থেকে, তিনি নিজে উদ্যোগী হয়ে আমাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এবারে এটা গণ আন্দোলন, আর অন্তত পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কথা আমরা বলতে চাচ্ছি, ভারতের 135 কোটি মানুষের কথা আমরা বলতে চাইছি, এবং আগামী দিনে পুরো ভারতবর্ষে দামাল বাংলাকে আমরা ছড়িয়ে দিতে চাই খুব তাড়াতাড়ি। মানিকদা হয়তো আমাদের কোনো একটা সংগঠনের অ্যাকাউন্ট আপনাদের দেবেন, কারণ দামাল বাংলার তো কোনো কমিটি নেই, কোনো রেজিস্ট্রি নেই, কিছু নেই।
তো আমাদের সঙ্গে যেমন মাটির টানে একটি এনজিও আছে, মানিকদার গ্রাম ট্রাস্ট আছে, মানিকদার তৈরি মানবিকতা মঞ্চ আছে। এই সংগঠনগুলোর মধ্যে কোনো একটার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এবং মানিকদার তার সঙ্গে যুক্ত, এরকম একটা জায়গায় আপনাদের কাছ থেকে আমরা অনুরোধ করব যে আপনারা যে যা পারেন তাতে সাহায্য দেন এবং তার হিসাবের খতিয়ান সেইটাও আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও মাঝে মাঝে তুলে ধরবো, কি অবস্থান আছে, আমাদের হাতে কত টাকা আছে।